তো আমরা ছিলাম হচ্ছে যে কোষ প্রাচীর পুরু হওয়ার সাথে রং ধারণের সম্পর্কটা কি? বা রং ধারণের প্রয়োজনীয়তা কি? এই টাইপের কিছু বিষয়-টিষয় নিয়ে। তো দেখো বলছিলাম যে যত ডার্ক স্কিন তত বেশি ফেয়ার অ্যান্ড লাভলি বা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম নিতে পারবে। তো এরকমভাবে ব্যাকটেরিয়া প্রাচীরটা যত পুরু হবে, এই যে আমরা যে কোষ প্রাচীরটা দেখলাম, এই কোষ প্রাচীর যত পুরু হবে তত বেশি রং নিতে পারবে। ঠিক। তো দেখো কিছু ব্যাকটেরিয়া আছে যারা রং নিতে পারে। আর কিছু ব্যাকটেরিয়া যারা রং নিতে পারে না। তো আমরা এই এই যে রং নেওয়ার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে ২ ভাগে ভাগ করি। কিসের উপর ভিত্তি করে? রং নেওয়ার উপর ভিত্তি করে। আর এই রং গ্রহণের ব্যাপারটা সর্বপ্রথম আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী গ্রাম, হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম। বিজ্ঞানী গ্রাম এই জিনিসটা আবিষ্কার করছে। এজন্য ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা হয় ২ ভাগে। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা রং নিতে পারে। নিতে পারে মানে কি? পজিটিভ ব্যাপার। আরেকটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানে যারা কি? নিতে পারে না। নেগেটিভ ব্যাপার-স্যাপার। তো রং নেওয়ার দরকারটা কি? রং নেওয়া আসলে প্রয়োজনটা কি? ধরো একটা রোগ হইছে সাপোজ। মানে রোগ হওয়ার পরে ডাক্তারের কাছে গেলা। ডাক্তার কি করলো? লালা টেস্ট করলো। লালা নিল, হ্যাঁ? তো এই লালা থিকা ব্যাকটেরিয়াটা বের করলো। এরপরে এখানে কিছু রং দিল, হ্যাঁ? তো ব্যাকটেরিয়াটা যদি রংটা নিতে পারে, তাহলে তার কোষপ্রাচীর পুরু। ঠিক? যদি রঙিন হয়ে যায়, কোষপ্রাচীর পুরু। তো তার জন্য পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর যদি এমন হয় যে না কোষপ্রাচীর পাতলা, তাহলে তার জন্য কম কম পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিলেই হবে। কারণ কি? যদি পুরো কোষপ্রাচীর হয়, তাহলে ভিতরে ভেদ করতে বেশি কষ্ট হবে। আর যদি পাতলা হয়, তাহলে কি? যেকোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আক্রমণ করতে পারবে। কথা বুঝতে পারছো জিনিসটা? কেন এই রঙের বিষয়টা ধারণা আসছে? অ্যান্টিবায়োটিকের কারণে। এই জিনিসটা বুঝলা? ডাক্তারি ব্যাপার-স্যাপার এগুলো। কাহিনীটা ঢুকছে মাথার মধ্যে দেখো তো, বুঝছো কিনা? ওকে। আচ্ছা লাস্ট কথাটা বুঝো নাই তাইলে না? আরেকবার বলি, শর্টলি বইলে দেই। ধরো একটা রোগ হইছে, হ্যাঁ? রোগটা আমরা ডাক্তারের কাছে গেলাম। এখন কি ক্লিয়ার আসতেছে কথা? আ আমি চাইলে মোবাইলের নেটটা শিফট করতে পারি। যদি বেশি সমস্যা হয়ে যায়, অনেক আটকায় তাহলে আমাকে একটু বইলো। তাহলে মোবাইলের নেটে শিফট করে ফেলবো। ওকে? আচ্ছা। তো দেখো কি বললাম যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ধারণা কই থেকে আসে? একটা রোগ হইছে সাপোজ। আমরা ডাক্তারের কাছে গেলাম। টেস্ট করানোর জন্য ডাক্তার লালা নিল। লালা থেকে ব্যাকটেরিয়া গুলোকে রঙের একটা রং দিল। ভায়োলেন্ট রং নামে একটা রং আছে। তো এই রঙে ব্যাকটেরিয়াটা ধরে রঙিন হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা হচ্ছে পুরু, মোটা। তার মানে এই রোগের জন্য আমাকে যে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে ওটা বেশি পাওয়ারফুল দিতে হবে। কারণ যেহেতু কোষ প্রাচীরটা পুরু। আর যেমন হয় যে না রং বেশি হয় নাই। মানে কি কোষ প্রাচীরটা পাতলা। তখন আমাদের নরমাল একটা অ্যান্টিবায়োটিক দিলেই হবে। এত বেশি পাওয়ারফুলটা দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছো? গুরুত্বটা কি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এর? ওকে। তাহলে গ্রাম পজিটিভ কখন? যখন এর কোষ প্রাচীর পুরু। কোষ প্রাচীর পুরু এবং রং নিতে পারে। রং নিতে পারে। আর এদের ক্ষেত্রে হচ্ছে উল্টা। উল্টো। এদের উদাহরণগুলো জানতে হবে আমাদের কষ্ট করে, হ্যাঁ? যে কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। উদাহরণগুলো আমরা একটু ট্রিকি ওয়াইজ পড়বো। কিভাবে একটু খেয়াল করো। আমরা বইয়ে চলে যাই, দেখো। এখানে বলা আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া সবাই হচ্ছে গ্রাম পজিটিভ। কিছু মিল খুঁজে পাইতেছো? দেখি তো কেউ বলতে পারো কিনা, কোনো মিল খুঁজে পাও কিনা? না কক্কাস না, সব যুক্তবর্ণ। একটু খেয়াল করো তো, ল্যাকটিক অ্যাসিড কট যুক্তবর্ণ লেখা যায় না? ল্যাকটিক অ্যাসিড, ক্লস্ট্রিডিয়াম যুক্তবর্ণ ২টা, স্ট্রেপ্টোকক্কাস ও মাই গড কতগুলো যুক্তবর্ণ, স্ট্যাফাইলোকক্কাস অনেকগুলো কিন্তু, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া এটাও কিন্তু কি যুক্তবর্ণ লেখা সম্ভব, অ্যাক্টিনো কয়টো, ঠিক কিনা? তার মানে যত যুক্তবর্ণ সবাই কি গ্রাম পজিটিভ। পরে এগুলো খেয়াল করো, অ্যান্টেরো ব্যাকটেরিয়া, এর একটু ঝামেলা হইতে পারে কিন্তু আমরা এটা অন্যভাবে পড়বো, অ্যান্টেরো ব্যাকটেরিয়া দিয়ে পড়বো, অ্যান্টেরো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া,
শিগেলা, সালমোনেলা, রাইবোজিয়াম। এই ভিব্রিওটা একটু যুক্তবর্ণ আছে কিন্তু ছোট নাম। আর হচ্ছে ইকোলাই, দেখছো কোনো যুক্তবর্ণ নাই। আর উপরে সবগুলো যুক্তবর্ণ, যুক্তবর্ণ ছাড়া কোনো নাম নেই। তাহলে আমরা যুক্তবর্ণ পড়বো, আর পড়বো যে ভিব্রিও আর যেটা হচ্ছে অ্যান্টেরোব্যাকটেরিয়া, এটা হচ্ছে ভিন্ন। যুক্তবর্ণ গুলো হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ, আর ভিন্ন হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে অ্যান্টেরোব্যাকটেরিয়া, অ্যান্টেরো আর হচ্ছে ভিব্রিও, এরা হচ্ছে গ্রাম নেগেটিভ। এইভাবে পড়লে আমাদের মুখস্থ করতে হবে না, এই হচ্ছে কথা। মানে সবগুলো নাম মনে রাখার দরকার নেই। তুমি আসবে পরীক্ষায় ল্যাকটিক অ্যাসিড, তুমি লেখবা ল্যাক কয়ট রসিকার ল্যাকটিক গেল। স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলো যুক্তবর্ণ আছে, তাহলে এটা কি? গ্রাম পজিটিভ। এভাবে ওকে, মুখস্থ করার দরকার নেই, প্র্যাকটিস করো বাসায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে ব্যাকটেরিয়া কত তাপমাত্রায় বাঁচতে পারে, কত তাপমাত্রায় বাঁচতে পারে না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। ব্যাকটেরিয়া কিন্তু দেখতে ছোট, আগে বলছিলাম, তাইলে সে কিন্তু লুকায় থাকতে পছন্দ করে। যেহেতু সে দেখতে ছোট, পাওয়ার কম, শক্তি কম, যত লুকায় থাকবে তত বেশি দিন বাঁচবে। তাইলে এই যে লুকায় থাকার বিষয়টা, সে যদি বরফে লুকায় থাকে, একদম পুরো বরফ -17°C, আর যদি তাপে লুকায় থাকে একদম 80°C, আগুনের কাছাকাছি, ঠিক কিনা? যে পানি ফোটার তাপমাত্রা এটা কাছাকাছি। তো -17°C একদম ফুল বরফ থেকে পুরোপুরি আগুন তাপমাত্রা যেটা 80°C পর্যন্ত সে বাঁচতে পারে। ওকে, আচ্ছা, একটু আগে বললাম যে ভাইরাস, ব্যাকটেরিয়া কি লুকায় থাকতে পছন্দ করে। তাহলে কোনো একটা ভিতরে যদি সে লুকায় থাকে, তার নাম হচ্ছে অ্যান্ডোস্পোর। অ্যান্ডোস্পোর, স্পোর মানে তো রেণু, আর অ্যান্ডো মানে হচ্ছে ভিতরে। তাহলে কোনটা রেণু তৈরি করে, যদি রেণুর ভিতরে লুকায় থাকে ব্যাকটেরিয়াটা, তার নাম হচ্ছে অ্যান্ডোস্পোর। কথা ক্লিয়ার? এই অ্যান্ডোস্পোর দ্বারা, দেখবো আমাদের বই লেখা আছে, সে 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। অ্যান্ডোস্পোর তৈরি করে সে কি, সরি, 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। হ্যাঁ, 50 বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যান্ডোস্পোর বা অন্তরেণু তৈরি করার মাধ্যমে। তো খেয়াল করছো, সে কিন্তু লুকায় থাকতে পছন্দ করে। অ্যান্ডোস্পোর বা অন্তরেণু তৈরি করার মাধ্যমে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। আর সে লুকায় থাকার মাধ্যমে কি -17 থেকে 80°C পর্যন্ত বাঁচে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর মাইটোসিস মিওসিস হয় না বলছি আমরা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বলছি। আচ্ছা, 7 আর 8 দিয়ে আছে, 6 বলছি আমরা, 6 বলছি দ্বিবিভাজন প্রক্রিয়া বলছি। দেখো তো ফাজ ভাইরাস চিনো কিনা? T2 ফাজ মনে পড়ে? সেই বিখ্যাত ভাইরাসের কথা। ফাজ ভাইরাসের প্রতি এরা খুবই সংবেদনশীল, মানে যদি এরা ফাজ ভাইরাসের আক্রান্ত হয়, মরে যায় একদম ডাইরেক্ট। ওকে, এটা হচ্ছে সংবেদনশীলের মিনিং। আচ্ছা, পরজীবী, মৃতজীবী, স্বনির্ভর, এগুলো তোমরা বুঝোই, কিন্তু আমি একটু ভাইঙ্গা দিই জিনিসগুলো। হ্যাঁ, স্বনির্ভর কারা? আমরা কি স্বনির্ভর? বলো তো। আমরা আমরা কিন্তু স্বনির্ভর না, কারণ আমরা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। এখন তুমি বলতে পারো, ভাই আমি দুপুরে ভাত রাইন্দা খাইছি, ঠিক কিনা? মানে আমি বললাম যে আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। এখন তুমি কি বললা, ভাই আমি দুপুরে ভাত রাইন্দা খাইছি, কিন্তু আমি নিজের খাবার নিজে তৈরি করছি। কিন্তু ভাতে তো তুমি চালটা রান্না করছো, তুমি তো আর ভাত চালটা তৈরি করো নাই। আমি কই, ভাই চাল আমি তৈরি করছি, আমার চালের কোম্পানি আছে। আমি কই, চালের কোম্পানি আছে, তুমি তো ধান তৈরি করো নাই। আমি কই, ভাই ধান আমি তৈরি করছি, আমি গাছটা লাগাইছিলাম। এই যে তুমি ধরা খেয়ে গেছো, গাছ কই থেকে আসলো? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা সালোক সংশ্লেষণ করতে পারি না। ওকে, তো যারা সালোক সংশ্লেষণ করতে পারে তারা হচ্ছে স্বনির্ভর। এখন ব্যাকটেরিয়ার মধ্যে তো ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোপ্লাস্ট নাই, ঠিক কিনা? যে সে কিভাবে স্বনির্ভর হয়, একটা বড় কোশ্চেন থেকে যেতে পারে। এখন কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন সায়ানো ব্যাকটেরিয়া। আমার তোমাদের প্রতি কোশ্চেন, সায়ানো ব্যাকটেরিয়াকে মারার জন্য যে সায়ানোফাস কে আবিষ্কার করছে? মনে করো তো, বলতে পারবা? এটা হিন্ট দেই, এটা সবুজ কালার। সবুজ কালার কি পড়াইছিলাম? এ ভুলে গেছো? মরিস, ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। সায়ানোফাইস কে আবিষ্কার করছে? মরিস। এক্সিলেন্ট, খুশি হয়েছি। আচ্ছা, তো দেখো, সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, এদের যে সাইটোপ্লাজম,
সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে না, ভালো কথা, কিন্তু সাইটোক্রোম থাকে। এই সাইটোক্রোম আমি একটু দেখাই তোমাদের, দেখায় রাখলে তোমাদের জন্য সুবিধা হবে পরে পড়তে। একটু দাঁড়াও। দেখো এই যে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে সাইটোক্রোম বা ক্রোমাটোফোর তুমি বলতে পারো। হ্যাঁ, ক্রোম মানে হচ্ছে রং, আর ফোর মানে হচ্ছে গোলাকার। ফোর কথাটা আসছে ফোরা থেকে। ফোরা কি গোল গোল থাকে না, ফোরা ফোরা হয়েছে কখনো কারো দেখছো হাতে ফোরা অথবা মাথায় ফোরা হয়েছে? তো এই ফোরা গোলা কিন্তু গোলাকার, ফোর মানে হচ্ছে গোলাকার। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর বা রং ধারণকারী গোলাকার বস্তু থাকে। তাহলে এই যে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, এর নাম যদিও শৈবাল, সে কিন্তু শৈবাল না, সে কি ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এরা কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে আমাদের বুঝলাম যে ব্যাকটেরিয়াও কি স্বনির্ভর হতে পারে। এক নাম্বার কথা। দেখো তো ব্যাকটেরিয়া কি মিথজীবী হইতে পারে কিনা? মিথজীবী মানে কি? মিথ মানে হচ্ছে মিতা। মিতা মানে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একজন আরেকজন উপকার করে। তাহলে ওই যে আমাদের অন্ত্রে যে ব্যাকটেরিয়া গুলো আছে, অন্ত্রের ইকোলাই ব্যাকটেরিয়া, অন্ত্রের ইকোলাই বা বিকোলাই, বিকোলাই বলতে কিন্তু কিছু নাই। হ্যাঁ, আমরা ট্রিক হিসেবে মনে রাখছি। অন্ত্রের ইকোলাই ব্যাকটেরিয়া আমাদেরকে ভিটামিন বি দেয়, আর আমরা তাদেরকে কি দেই? আশ্রয় দেই। তাহলে এটা কি মিথজীবী সম্পর্ক না? তাহলে কি ব্যাকটেরিয়া মিথজীবী হইতে পারে, স্বনির্ভর হইতে পারে, পরজীবী, মৃতজীবী হইতে পারে। কথা ক্লিয়ার? এখন একটা মজার টপিক যা বেশিরভাগ পোলাপান পারে না। ওকে, টপিকটা হচ্ছে এর ধরন কি কি হতে পারে। আমি একটু ওয়ার্ডগুলো তোমাদের দেখাই। বেশিরভাগ পোলাপান বলতে আমি নিজেও পারতাম না। আমি যখন কলেজে পড়ি এই ওয়ার্ডগুলোর মানে আমি বুঝতাম না। পরে আস্তে আস্তে এই যে বই পড়তে পড়তে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, একটা জিনিস বাকি আছে, সরি, ছোট্ট একটা জিনিস বাকি আছে। আচ্ছা, এরা খাবার বা শক্তি সংগ্রহ করে কই থেকে? অজৈব লবণ জারিত করে। আচ্ছা, ব্যাকটেরিয়া তো দেখতে ছোট, আমরা কি ভাত খেতে দেব? পানি খেতে দেব? কাচ্চি খেতে দেব? কাচ্চি বিরিয়ানি দেব না কিন্তু। সর্বোচ্চ হইলে কি দিতে পারি? লবণ খেতে দিতে পারি। গরিব মানুষরা কি করে? গরিব মানুষ কি করে? পান্তা ভাত আর লবণ খায়, ঠিক কিনা? এই ব্যাকটেরিয়াও কিন্তু কি গরিব মানুষ, নিজের বলতে কিছু নাই। তো সেম ভাবে তাকে আমরা কি দিব? লবণ দিব। কেমন লবণ? অজৈব লবণ, যেটা থেকে সে কি শক্তি পাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন দেখতে চাই যে এই ব্যাকটেরিয়ার ধরন কি কি হইতে পারে। বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়, বাধ্যতামূলক বায়বীয়। কথা ক্লিয়ার? যে বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়, বাধ্যতামূলক বায়বীয়, এগুলোর মিনিং কি একটু খেয়াল করো। খুব মজা মজা মিনিং এগুলা। ভাইরাসকে কেন বাধ্যতামূলক পরজীবী বলা হয়, কেউ বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা বলো, সমস্যা নেই, হচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করো। বাধ্যতামূলক পরজীবী, পরজীবী মানে হচ্ছে পরের উপর জীবন ধারণ করে, জীবনের কোনো না কোনো ধাপে পরের উপর নির্ভর করে। সে যদি বেঁচে থাকতে চায়, পরজীবী হওয়া তার জন্য বাধ্যতামূলক, এজন্য তার নাম বাধ্যতামূলক পরজীবী। কথা বুঝতে পারছো? উল্টা ভাবে পড়বা। পরজীবী হওয়া তার জন্য বাধ্যতামূলক যদি সে বেঁচে থাকতে চায়, এই জন্য তার নাম বাধ্যতামূলক পরজীবী। কথা ক্লিয়ার? এই জন্য কিন্তু উল্টা ভাবে পড়বা। তো দেখো, সুবিধাবাদী অবায়বীয়, আরটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক বায়বীয়। কিছু জিনিস কিন্তু আমাদের উল্টা পড়তে হয়, মনে আছে কিনা সিআরএমএস এর কথা? সিআরএমএস মানে কি? সিআরএমএস মানে কি? রুট মিন স্কয়ার, বর্গমূল গড় বর্গবেগ। এর সংজ্ঞা কিভাবে দিবা? সংজ্ঞা কিভাবে দিবা জিনিসটা কি জানো? কেমিস্ট্রিতে পড়ছিলাম আমরা, পরিবেশ রসায়নে। কোনো কিছুর কোনো কিছুর বেগের, হ্যাঁ ঠিক আছে, বেগের বর্গের গড়ের বর্গমূলকে বলা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। উল্টা ভাবে আসতে হয় না এই জিনিসগুলা। তো কিছু জিনিস আছে উল্টা ভাবে পড়লে আমাদের উত্তর মিলে যায়, এগুলো হচ্ছে ওই টাইপের জিনিস। দেখো ওই যে অবায়বীয় মানে কি? অক্সিজেন, বায়বীয় মানে তো অক্সিজেন। অ মানে হচ্ছে নাই, অক্সিজেন ছাড়া। অক্সিজেন ছাড়া
বাঁচা যার জন্য বাধ্যতামূলক, মানে সে যদি বাঁচতে চায় অবশ্যই অক্সিজেন ছাড়া থাকতে হবে। অক্সিজেনের উপস্থিতিতে সে বাঁচতে পারে না, ঠিক? এর নামে কি বাধ্যতামূলক অবায়বীয়। কথাটা বলতে পারলাম কিনা? যে অক্সিজেন ছাড়া বাঁচা তার জন্য বাধ্যতামূলক, মানে অক্সিজেন থাকলে সে বাঁচতে পারবে না। অবায়বীয় মানে হচ্ছে অক্সিজেন ছাড়া, অক্সিজেন ছাড়া। সুবিধাবাদী, সুবিধা মানে কি? সে সুবিধা গ্রহণ করবে। কেমন সুবিধা? অক্সিজেন ছাড়া সে তো বাঁচতে পারে, ভালো কথা। কিন্তু অক্সিজেন থাকলেও তার কোনো সমস্যা নেই, মানে সে সব দিক দিয়ে আছে, অক্সিজেন থাকলেও বাঁচতে পারে। এর নাম হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়। সে সুবিধা গ্রহণ করবে। কি সুবিধা? অক্সিজেন থাকলেও সমস্যা নেই। বায়বীয় মানে কি? অক্সিজেন সহ, অক্সিজেন সহ। বাধ্যতামূলক মানে কি? অক্সিজেন সহই থাকতে হবে, অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারে না। দেখো তো জিনিসটা ক্লিয়ার কিনা। আবার বলবো নাকি ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ উদাহরণ দিতে পড়াই দিচ্ছি। আরে পড়তে হবে না, আমি পড়াই দিচ্ছি, টেনশন নাই। খেয়াল করো, অক্সিজেন ছাড়া বাঁচা বাধ্যতামূলক, তাহলে সে কি বদ্ধ পরিবেশ নাকি মুক্ত পরিবেশ? বলো তো। বদ্ধ, বদ্ধ মানে হচ্ছে ক্লোজ, ক্লোজ, ক্লোজ পরিবেশ। ক্লোজ দিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লোজ দিয়া হচ্ছে না না না, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এটা টিটেনাস। কলেরা তো ভিব্রিও কলেরায়। ওই যে ভিব্রিও করছিলাম না, ওই যে ভিব্রিও, এই যে ভিব্রিও, ভিব্রিও কলেরা, এটা হলো কলেরা। আর এখন তুমি যেটা পড়লা ক্লস্ট্রিডিয়াম, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। এখন দেখো মজার একটা কাহিনী বলি। আমাদের হাত কেটে গেলে ব্যান্ডেজ করি, ব্যান্ডেজ কেন কস্টিপ দিয়ে করি না? কেন ব্যান্ডেজ দিয়ে করি, কেউ বলতে পারবা? ব্যান্ডেজের যে কস্টিপ গুলা, ব্যান্ডেজের জন্য ওয়ান টাইম যেগুলা, এগুলা কেন ছিদ্র ছিদ্র থাকে, কেউ বলতে পারবা? দেখো তো মিল পাইতেছো কিনা কিছু। অক্সিজেন যাওয়ার জন্য কিন্তু, হ্যাঁ অক্সিজেন যাওয়ার জন্য। খেয়াল করো, এই ক্লস্ট্রিডিয়াম টিটানি নামে একটা টিটেনাস ভ্যাকসিন পাওয়া যায়। এই টিটানি যেই মানে ব্যাকটেরিয়াটা, এ কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, বাধ্যতামূলক অবায়বীয়। যদি আমরা কস্টিপ দিয়ে ব্যান্ডেজ করি, যদি ভিতরে থাইকা থাকে, এটা ভিতরে কোনো অক্সিজেন যেতে পারবে না, ইনফেকশন ঘটায় দেবে। আর যদি আমরা ছিদ্রওয়ালা ব্যান্ডেজ করি, ভিতরে অক্সিজেন গিয়ে এই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে ফেলবে। কথা বুঝতে পারছো? এর জন্য কিন্তু আমাদের ব্যান্ডেজ গুলা কেমন, ছিদ্রওয়ালা। আচ্ছা, তো দেখো, যেটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক বায়বীয়, সে কি অক্সিজেন সহ বাঁচা বাধ্যতামূলক, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এর উদাহরণ হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোটো ব্যাক্টার। তো এইটা তোমরা পড়বা, ক্লোজ দিয়া পড়বা, বাকি যেটা থাকে এটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, শেষ। কারণ ২ নাম্বারটা উদাহরণ নাই, মজা না? এর কোনো উদাহরণ নেই। তাহলে আমাদের জন্য পড়া সহজ হয়ে গেছে। ১ নাম্বারটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ২ নাম্বার উদাহরণ, ২ নাম্বারে নাম আছে? কও কি? কই? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বেইজেরিন কিয়া নাকি? আচ্ছা। জেরিনের নাম আছে এখানে, এই যে জেরিন। বাহ, সেই তো, জেরিন তো ফেমাস হয়ে গেছে। আচ্ছা, আমি এই ৩য় অংশ কোনোদিন পড়ি নাই, সত্যি কথা বলি। অ্যাজোটোব্যাক্টেরিয়া পরে কি আছে আমি না কোনোদিন পড়ি নাই। বাহ, সেই ফেমাস হয়ে গেছে। আচ্ছা, এই মিথিলা তোমার নাম খুঁজবা, তোমার নাম আছে নেই কোনো জায়গায়, ঠিক আছে? আচ্ছা, মিথিলার নাম তো অনেক জায়গায় আছে। এই যে দেখো একটু, মিথিলার নাম দিয়ে একটু দেখো, অনেক কিছু আছে কিন্তু। কেমন? এই যে আমরা তো দেখছি মিথেন, তারপর হচ্ছে ইথেন, ঠিক না? তাহলে এই যে মিথ মানে হচ্ছে ১ কার্বন, তাহলে মিথ প্লাস ইলা মানে কি, মিথিলা কয় কার্বন বিশিষ্ট? ১ কার্বন বিশিষ্ট। ওকে, আচ্ছা। তো তার নাম কিন্তু জৈব যৌগের পুরো জায়গা জুড়ে আছে। আচ্ছা, তো দেখো, আহ আমরা এগুলো পড়ে ফেললাম। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়ার কিছু প্রকারভেদ। প্রকারভেদ আর কি পড়াবো, নামের মধ্যে পরিচয় আছে, এটা খেয়াল করো। কক্কাস, কক্কাস মানে হচ্ছে গোলাকার, কক্কাস মানে হচ্ছে গোলাকার। মাইক্রোকক্কাস, উদাহরণ হচ্ছে মাইক্রোকক্কাস, এটা খেয়াল করো। মাইক্রোকক্কাস উদাহরণের মধ্যে কি আছে? মাইক্রোকক্কাস আছে। এরপরে দেখো ডিপ্লোকক্কাস, নামের মধ্যে কি আছে? ডিপ্লোকক্কাস আছে। টেট্রাকক্কাস, নামের মধ্যে কি আছে? টেট্রা আছে। স্ট্রেপ্টোকক্কাস, নামের মধ্যে আছে কি? স্ট্রেপ্টোকক্কাস।
তারপর দেখো স্ট্যাফাইলোকক্কাস, নাম মধ্যে আছে স্ট্যাফাইলোকক্কাস। সার্সিনা, নামের মধ্যে আছে সার্সিনা। কিন্তু এটা থেকে একটু ইম্পর্টেন্ট পড়া হচ্ছে, দাঁড়াও একটা ইম্পর্টেন্ট পড়া আছে এখানে, আমি একটু দেখাই। আঙ্গুরের থোকার ন্যায়, এই লাইনটা একটু মার্ক করো, হ্যাঁ। আঙ্গুরের থোকার ন্যায় কে থাকে? আঙ্গুরের থোকার ন্যায়, এটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট। আরটা হচ্ছে চেইন বা মালার মতো কে থাকে? এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এই দুইটা জিনিস, আর কিছু না। তাহলে আমরা মোট দুইটা জিনিস পড়বো এখান থেকে। কি কি পড়বো? আঙ্গুরের থোকার মতো, আর হচ্ছে চেইন বা মালার মতো। এছাড়া আর কিছু আমরা এখান থেকে পড়বো না। আর কক্কাস মানে গোলাকার, এটা জানে রাখো। আঙ্গুরের থোকার মতো কোনটা, আর চেইন বা মালার মতো কোনটা, এই দুটো জিনিস পড়লে সব এমসিকিউ কমন পড়ে যাবে এখান থেকে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের ওই পাশ থেকে দেখতে হবে কমাকৃতির কে। আমরা কলেরা পড়লাম, কলেরা নামের মধ্যে কি আছে? ক। কতে হচ্ছে কমাকৃতি, কতে হচ্ছে কি কমাকৃতিতে, কমা চিহ্নের ন্যায় ভিব্রিয় কলেরা। গেল। কি বললাম, কি কি পড়তে হবে এখান থেকে? কমাকৃতির, কমা, কমার কতে হচ্ছে কলেরা, তাহলে ভিব্রিয় কলেরা হচ্ছে কমাকৃতির। এটা কিন্তু অনেক আসে, সাবধান। ওকে, বর্গাকৃতির কোনটা, এটা ইম্পর্টেন্ট। বর্গাকৃতি, এই দেখো কোয়াড্রেটাম। কোয়াড্রেটাম মানে কি? চারটা, মানে চারটা চারটা ইয়া, এটা বলে কোয়াড্রেটাম। ওকে, কোয়াড মানে কি? চারটা। তাহলে কোয়াড্রেটাম মানে হচ্ছে চারটা, চারটা মানে কি? বর্গকৃতি। কথা ক্লিয়ার? কোয়াড্রেটাম মানে হচ্ছে চারটা, চারটা মানে বর্গকৃতি। আচ্ছা, আর এখান থেকে কিছু লাগবে না। আর আমরা তো রঞ্জক ভিত্তিক গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ দেখলাম। এখানে তোমরা যদি চাও রিডিং পড়ে দেখতে পারো যে হান্স ক্রিশ্চিয়ান গ্রাম এই রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন। আর ওই যে ব্যাকটেরিয়া ওষুধের কথাগুলো এখানে লেখা আছে নিচে, আমরা এগুলা চাইলে পড়তে পারি, না মনে হচ্ছে দরকার নাই। আচ্ছা, আর কিছু এখান থেকে একটু খেয়াল করো, টাইফয়েড হয়েছে কারো এখানে? টাইফয়েড হয়েছে কারো? হয়েছে? তোমরা আসলো না, আমি নাই। কত বাজে? আচ্ছা, তা আমার কিন্তু ছোটবেলায় টাইফয়েড হয়েছিল, বুঝছো? এত জ্বর আসে ভাই রে ভাই, একদম জ্বরের অবস্থা খারাপ বানায়, বুঝতে পারছো? তো পরে আর হয় নাই, একবার হয়েছে। তো এই যে টাইফয়েডের জন্য দায়ী সালমোনেল্লা টাইফি। সালমোনেল্লা টাইফি ব্যাপার কি? আমার রং ওঠে না গেলে, সালমোনেল্লা টাইফি। আরে দাগ দিয়েছে, উঠতেছে না। আচ্ছা, নিচে দেখো, সবার লাস্টের লাইন, সালমোনেল্লা টাইফি, এটা তোমাদের বই মার্ক করে নিবা। এটার নাম হচ্ছে পেরিট্রাইকাস। ট্রাইকাস মানে কি? ট্রাইকোম। বলো তো কই পড়ছিলা? অষ্টম অধ্যায়ে, বোটানির অষ্টম অধ্যায়ে ট্রাইকোম, শল্ক, ট্রাইকোম, উপাঙ্গ যাকে বলি আমরা। তো ওই ট্রাইকাস মানে হচ্ছে ফ্লাজেলা, ফ্লাজেলা বা সুতার মতো। তো যদি এমন কোনো ব্যাকটেরিয়া থাকে যার চারপাশে কি ফ্লাজেলা, তার নাম হচ্ছে পেরিট্রাইকাস। পেরি মানে চারপাশে, পেরি মানে চারপাশে, ট্রাইকাস মানে হচ্ছে ট্রাইকোম। তো যদি কোনো ব্যাকটেরিয়া চারপাশে ফ্লাজেলা থাকে তার নাম হচ্ছে পেরিট্রাইকাস। এই যে এই ব্যাকটেরিয়াটা 6 নম্বরে যেটা মার্ক করা, এর উদাহরণটাও তোমরা জানবা, টাইফয়েড। ওকে, এটা জানলে না, আর কিছু লাগবে না। আদর্শ ব্যাকটেরিয়ার ঘটনা এসে পড়ি আমরা। এই কয়েকটা উদাহরণ একটু কষ্ট করে পড়ে নিলে তোমার কি জীবনও ব্যাকটেরিয়া উদাহরণগুলো জ্বালাবে না। আচ্ছা, তো ব্যাকটেরিয়ার একটা আদর্শ গঠনের মধ্যে কোষপ্রাচীর অলরেডি পড়ে ফেলছি, কোষপ্রাচীর অলরেডি পড়া শেষ। তা আমরা বলতো এটা ভাইরাসের ভিতরে থাকে ডিএনএ বা আরএনএ, বাইরে থাকে কি, এর নাম কি? না, ইয়া নাম কি, ফর্মাল নাম কি, বায়োলজিক্যাল নাম কি? ক্যাপসিড। ক্যাপসিড। আচ্ছা, ক্যাপসিড কেন বলতেছিলাম? ডিএনএ কে আবৃত করে রাখে। ক্যাপ যেমন আমাদের মাথায় আবৃত করে রাখে, ক্যাপসিড কি করে? ডিএনএ কে আবৃত করে রাখে, তাই তার নাম ক্যাপসিড। ক্যাপসিডের একক হচ্ছে ক্যাপসোমিয়ার। ভালো কথা। তো এই যে ক্যাপ, তাহলে আমি যদি বলি আমাদের একটা ব্যাকটেরিয়ার, এটা হচ্ছে কোষ প্রাচীর, ভিতরে আছে হচ্ছে নীল কালার দিয়ে একটা কোষ ঝিল্লি দেখায়, ভিতরে একটা কোষ ঝিল্লি। মজার বিষয় হচ্ছে এর বাইরে আরেকটা স্তর দিলাম, তাহলে এটা কি পুরো ব্যাকটেরিয়াটাকে আবৃত করে রাখছে না? তাই এর নাম হচ্ছে ক্যাপ। ক্যাপ দিয়া কি? ক্যাপসিউল। এখন তোমরা যারা যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসিউল খাইছো, বা অন্য কোনো ট্যাবলেট ক্যাপসিউল যে খাইছো, একটু হাতে পানি নিয়ে যদি দেখো, দেখবা এটা আঠার মতো। ক্যাপসিউলটা হাতে পানি থাকলে আঠার মতো হয়ে যায়। তো
তো আঠা মানে হচ্ছে স্লাইম, আঠা মানে হচ্ছে স্লাইম। তাহলে ক্যাপসিউলকে বলা হয় স্লাইম স্তর। তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো, যে কোনো একটা ক্যাপসিউল হাতে পানি নিয়ে তারপরে খাবা, তো দেখবে হাতে আঠা লাগে আছে ওই ক্যাপসিউল থেকে। হ্যাঁ, তো ক্যাপসিউল হচ্ছে আঠালো, এই আঠা মানে হচ্ছে স্লাইম, স্লাইম মানে হচ্ছে আঠালো। তাহলে এই ক্যাপসুলের অপর নাম হচ্ছে স্লাইম স্তর। আমি যদি বলি এই স্লাইম স্তরের কাজ কি, বা ক্যাপসুলের কাজ কি, সে যেহেতু সবার বাইরে আছে, আবরণ হিসেবে আসে, তার কাজ হচ্ছে আবৃত করে রাখা বা রক্ষা করা, কোনো আঘাত থেকে রক্ষা করা, আঘাত থেকে রক্ষা করা। নর্মাল জিনিস, সবার বাইরে যে আছে সেই তো আবৃত করে রাখবে। আঘাত থেকে রক্ষা করা কার কাজ? এই ক্যাপসিউলের কাজ। আচ্ছা, ভালো কথা। তো নেক্সট হচ্ছে আমাদের ক্যাপসুল আমরা দেখলাম, বুঝলাম না রাগ করতেছে না কেন? দাঁড়াও আমি একটু বের হই। হ্যাঁ, বের হয়ে আবার ঢুকতেছি। তেমন বইটার মধ্যে দাগ উঠতেছে না। আচ্ছা, এখন উঠছে দাগটা, আমি স্ক্রিন শেয়ার দিই। তো খেয়াল করো, আমরা ক্যাপসিউলটা দেখলাম। ক্যাপসিউল একটা পুরু স্তর, যাকে বলা হয় স্লাইম স্তর, আর এর কাজ হচ্ছে কি ব্যাকটেরিয়াকে রক্ষা করা প্রতিকূল অবস্থা থেকে। আচ্ছা, তো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পিলি আর একটা হচ্ছে ফ্লাজেলা। দুইটা কিন্তু দেখতে একই রকম, খেয়াল করে দেখো। পিলি আর ফ্লাজেলা দেখতে কিন্তু একই রকম, দুইটা সুতার মতো, কিন্তু এর পার্থক্য আছে। একটা হচ্ছে একদম সুইয়ের মতো চুক্কা তীক্ষ্ণ, আরটা হচ্ছে একদম চুলের মতো। তো দেখো, পিলি থেকে কয়েকটা ওয়ার্ড পড়াই তোমাদের। পিলি সংখ্যায় অধিক এবং দৃঢ়, ফ্লাজেলা সংখ্যায় কম। যেহেতু বলছি পিলি সংখ্যায় বেশি, তাহলে অবশ্যই ফ্লাজেলা কি সংখ্যায় কম। তো খেয়াল করো, তো বলছিলাম নাম বড় যার কাজ ছোট তার। কি বলছিলাম? নাম বড় যার কাজ ছোট তার। পিলি আর হচ্ছে ফ্লাজেলা। পিলি নামটা ছোট, তাহলে এর সংখ্যা বেশি, সংখ্যা বেশি। ফ্লাজেলা নাম বড়, সংখ্যা কম। পিলি নাম ছোট, কাজ বেশি। ফ্লাজেলা নাম বড়, কাজ কম। এই পর্যন্ত ক্লিয়ার যা যা বললাম? কিন্তু আমাদের বই একটা ভুল করছে, দেখবা আমাদের বই কি করছে, আমাদের বইয়ে পিলি দেখাইছে এরকম একটা, আর উপরে একটা, আর চারপাশে ফ্লাজেলা দিয়ে রেখে দিছে। কিন্তু আসলে এটা ভুল। কিন্তু তোমরা কিন্তু ভুলটাই আঁকতে হবে, ওকে? যদিও বা ভুল দিছে বই, আমাদের কিন্তু কি ভুলটাই আঁকতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো দেখো এই পিলির কাজ আমরা বলছি কম, কিন্তু এর কাজটা কি? সরি, পিলির কাজ বলছি বেশি, কাজটা কি? ব্যাকটেরিয়ার কাজ কি? রোগ তৈরি করা। তাহলে এই পিলির কাজ যেহেতু বেশি, এর কাজ হচ্ছে রোগ তৈরি করা। এসটিডি ফুল মিনিং হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ট্রান্সমিটেড ডিজিজ। এটা মূলত হচ্ছে গনোরিয়া আর হচ্ছে সিফিলিস। অনেক ইম্পর্টেন্ট দুইটা রোগ। তোমাদের আমাদের কলেজের স্টুডেন্ট যখন পড়াই, ওদেরকে বলছিলাম যে এই দুইটা রোগ, সিফিলিস আর হচ্ছে গনোরিয়া, বৈজ্ঞানিক নাম পড়ে যাবা, এবং পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে। সিফিলিস আর গনোরিয়ার বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন আসছে, ওকে? তো অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা, ওকে? খেয়াল করো বিষয়টা কি। পিলি কিন্তু দেখতে দৃঢ়, মানে সুয়ের মতো বিঁধে যায়। তাইলে যৌন রোগগুলো মূলত কিভাবে ছড়ায়? যৌনাঙ্গের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো থাকলে, আমরা দেখছি ব্যাকটেরিয়া ত্বকে থাকে, তারপর হচ্ছে অন্ত্রে থাকে, তো ত্বকের মধ্যে কিন্তু যৌনাঙ্গে থাকতে পারে। তো যে কোনো ধরনের এই যে কোনো ভাবে যদি এই ব্যাকটেরিয়াগুলো পিলি অন্য কোনো ত্বকের সংস্পর্শে আইসা পড়ে, সেই ত্বকে চলে যাবে। চিন্তা করো, একটা সুই যদি কোনো ত্বকের সংস্পর্শে আসে, যদি বিঁধে যায়, তাহলে সুইটাকে চলে যাবে না ওই বডিতে? সেম ভাবে যে কোনো ভাবে যদি এই ব্যাকটেরিয়াগুলো অপর কোনো ত্বকের সংস্পর্শে আসে, তাহলে কি এটা ওই দেহে চলে যাবে? তাহলে পিলি দিয়া বিদ্ধ হয়ে আসে ওই দেহে চলে গেল, ওই লোকটার এখন কি নতুন করে এই গনোরিয়া বা সিফিলিস হবে না? কথাটা বুঝতে পারছো রোগটা কিভাবে ছড়াইতেছে পিলির মাধ্যমে? ফ্লাজেলা তো চুলের মতো চিকন, বিধার মতো, মানে বিদ্ধ হওয়ার মতো শক্তি কিন্তু ফ্লাজেলার নাই। কারণ পিলি হচ্ছে শক্তিশালী, পিলি হচ্ছে সুয়ের মতো দৃঢ়। কথা ক্লিয়ার? কেন পিলি দ্বারা রোগ ছড়ায় এটা বুঝতে পারছো? জানো তো?
ওকে, তাহলে দেখো এখানে লেখা আছে যে পিলির কাজ হচ্ছে গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে যুক্ত হয়। আর পিলি যে প্রোটিন দিয়ে তৈরি তার নাম পিলিন। এটা যদি পড়তে হয় তাহলে কিছু করার নেই, লাস্টে ইন থাকলে এই প্রোটিন, পিলির সাথে ইন যোগ করে দাও পিলিন। ইজি না? এটা কিন্তু ইজি। আচ্ছা, একটু কঠিন পড়া হচ্ছে ফ্লাজেলা থেকে। কেমন? ফ্লাজেলা ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, এটা সহজ, লাস্টে ইন যোগ করে দিলে হয়ে যায়। কিন্তু এর তিনটা অংশ আছে, পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি ফ্লাজেলার অংশ বা অংশ নয়, নিচের কোনটি ফ্লাজেলার অংশ বা অংশ নয়। ওকে, একটা হচ্ছে সূত্র, একটা হচ্ছে সংক্ষিপ্ত হুক, আর একটা হচ্ছে বেসাল বডি। তো বিষয়টা আসলে কি একটু খেয়াল করো। আমরা যদি ব্যাকটেরিয়ার বেসিক চিত্র থেকে ফ্লাজেলাটা মার্ক করি, এটা ধরো একটা ব্যাকটেরিয়া, এখান থেকে ধরো আমরা ফ্লাজেলা দিয়ে দিলাম, এই যে ফ্লাজেলা। ওকে, তো আমরা এই যে লম্বা যেটা, এটা তার বডি, যেটা দিয়ে যুক্ত আছে হচ্ছে হুক, হুক দ্বারা যুক্ত থাকে তাই না? আর উপরে মাথার দিকে যেটা হচ্ছে সূত্র, মাথার দিকে সূত্র, মাঝখানে হচ্ছে বডি, আর যেটাতে যুক্ত আছে হচ্ছে হুক। এটা তিনটা অংশ, হুক, বডি, সূত্র। ওকে, তো তিনটা অংশ ফ্লাজেলার, হুক যেটা দ্বারা যুক্ত আছে, বডি মাঝখানের বডি, বডি অংশ, আর সূত্র মাথার অংশ। তো ফ্লাজেলার তিনটা অংশ গেল। নেক্সট হচ্ছে মেসোসোম, অনেক 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 মজার একটা পড়া, মেসোসোম। মেসো প্লাস সোম। সোম মানে কি কেউ বলতে পারবা? তোমার তো আগের স্টুডেন্ট, পারা কথা। সোম মানে দেহ, ঠিক কিনা? দেহ বা বডি। মেজো মানে কি? মাঝে। আচ্ছা, সোম মানে দেহ, আরেকটা উদাহরণ দিতে পারবা? কোন সোমের উদাহরণ দিতে পারবা? লাইসোসোম, ক্রোমোসোম। ঠিক। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। তো মেসো মানে মাঝে, সোম মানে দেহ। একটু খেয়াল করো তো, নীল কালার এটা কি কোষ ঝিল্লি না? তো মাঝে মাঝে কি হয়, কিছু কিছু ব্যাকটেরিয়াতে এই কোষ ঝিল্লিটা ভিতর দিকে এরকম পেঁচায়া যায় মাঝখান থেকে, কোষ ঝিল্লিটা মাঝখান থেকে ভিতর দিকে কি পেঁচায়া যায়, এর নামই হচ্ছে মেসোসোম। যে সেটা তো মাঝখানে আছে, তার নাম হচ্ছে মেসোসোম। প্রশ্ন হচ্ছে কে পেঁচায় যায়, কে ভিতরে ঢুকে? কোষ ঝিল্লি, কিন্তু কোষ প্রাচীর না। কারণ কোষ প্রাচীর হচ্ছে জড়, মৃত, তার নড়াচড়া করার ক্ষমতা নেই। বিক্রিয়া কোথায় ঘটে, নড়াচড়া করার ক্ষমতা কার আছে? কোষ ঝিল্লি কিন্তু, ঠিক কিনা? কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মানেই জীবিত, আর কোষ প্রাচীর কিন্তু মৃত। এই বিষয়গুলো ক্লিয়ার? কোষ প্রাচীর যে না, কোষ ঝিল্লি, এটা ক্লিয়ার? বেসিকটা বুঝতে পারছো? আর এখানে আছে প্লাজমিড, এখানে আছে হচ্ছে আমাদের সেই বিখ্যাত নিউক্লিওয়েড নামক ক্রোমোজোম, এখানে আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর নামক জিনিস থাকে যদি এটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া হয়। আর এই মেসোসোম থেকে একটা স্পেশাল লাইন হচ্ছে, এই মেসোসোম কি করে, কোন কোন বিজ্ঞানীর মতে এই মেসোসোম কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে, কেমনে করে দেখাই। কোষ বিভাজনে সাহায্য করে, আমরা তো দেখছি যে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন মানে হচ্ছে সে কি দুই ভাগে ভাগ হয়ে যায়। তো দুই ভাগ মানে কি মাঝখান থেকে ভাগ হয়, আর মাঝখানে কে থাকে? মেসোসোম। তো এই মেসোসোম থেকে মূলত কি ভাগের সূচনা হয়। খেয়াল করো, এই মেসোসোম যদি আরো আগায় এতটুকু হয়ে যাবে না? খেয়াল করছো? তখন কি ব্যাকটেরিয়া দুই পার্ট হয়ে যাবে না? কথাটা বুঝতে পারছো? মেসোসোম যদি মাঝখান দিয়ে আগায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়া দুই ভাগ হয়ে যাবে। কোনো কোনো বিজ্ঞানী এজন্য কি অনুমান করে যে মেসোসোম মূলত কি করে, দুই ভাগে ভাগ হতে সাহায্য করে। কথা ক্লিয়ার? দেখবা লেখা আছে যে মেসোসোম কোষ বিভাজনে সাহায্য করে থাকে, এই জিনিসটা ক্লিয়ার? লাস্টে আমাদের আর কি আছে, ভলিউটিন নামক দানা। এটা আসলে কিছু না, জাস্ট আর কি কি বলে স্নেহ জাতীয় পদার্থ। জাস্ট দেখে রাখবা যে সাইটোপ্লাজমে ভলিউটিন দানা থাকে। আর ক্রোমোজোম থেকে তো পড়াইছি যে হিস্টোন প্রোটিন থাকে না, তারপর হচ্ছে নিউক্লিওয়েড বলে, তারপর হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ অণু, হিস্টোন প্রোটিন থাকে না দেখাইলাম। আর প্লাজমিড হচ্ছে একটা প্রকৃত বৃত্তাকার ডিএনএ অণু, যেখানে কি প্লাজমিড, যাকে প্লাজমিড বলতেছি। এই প্লাজমিড তোমরা 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায় যেটা হচ্ছে জীব প্রযুক্তি, ওইখানে বিস্তারিত পাবা। একটা ব্যাকটেরিয়াতে 1 থেকে 1000 প্লাজমিড থাকে। আর প্লাজমিডকে কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম লাগে। এটা স্বল্প সংখ্যক জিন ধারণ করে, নট বেশি সংখ্যক। এটা বৃত্তাকার, নট সূত্রাকার। এই বিষয়গুলো তুমি কোথায় পাবা? 11 নম্বর অধ্যায় পাবা। ওকে, হ্যাঁ বলো।
আচ্ছা হুম এটা তো বললাম ভেক্টর হচ্ছে বাহক ভেক্টর মানে কি বাহক ধরো তুমি কি করতে চাও তুমি একটা ছাগল তৈরি করতে চাও যে ছাগলে কি করবে ছাগল কি করে ছাগল ছাগল আচ্ছা বাস্তব উদাহরণ দিই হ্যাঁ তুমি একটা ছাগলের মধ্যে ছাগল তো দুধ দেয় ছাগলের মধ্যে মাকড়সার একটা ইয়া করে দিলা জিন স্থাপন করে দিলা তো মাকড়সার যে জালটা এখন তুমি ছাগল থেকে ছাগলের দুধ থেকে তৈরি করতে পারবা একে বলা হয় জিএমও ছাগল 11 নম্বর অধ্যায়ে আছে এই জিএমও ছাগলের স্পেশালিটি কি এটা থেকে স্পাইডার সিল্ক তৈরি করা যায় জিএমও ছাগলের যে দুধ এখান থেকে স্পাইডার সিল্ক তৈরি করা যায় বাস্তব পড়া কিন্তু 11 নম্বর আছে আমাদের তো এই ছাগলটার আমি কেমনে জিএমও বানাইলাম জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড এর যে জিন এর জিনে আমি একটা প্লাজমিড স্থাপন করে দিছি এই প্লাজমিডটা মূলত কেমন প্লাজমিড স্পাইডার থেকে নেওয়া প্লাজমিড স্পাইডারের যে কোনো একটা জিন আমি একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডে ঢুকাইছি ওই প্লাজমিডটা ছাগলে ঢুকাইছি কথাটা বুঝতে পারছো প্রথমে কি করলাম স্পাইডারের জিন এটা খেয়াল করো মনোযোগ দিও স্পাইডারের জিন আমি প্লাজমিডে ঢুকাইছি এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ওই যে সেই প্লাজমিড পরবর্তীতে এইটা ঢুকাইছি হচ্ছে ছাগলের জিনে তখন এই ছাগলটা কি হয়ে গেছে স্পাইডারের মতো হয়ে গেছে কথা বুঝতে পারছো তাহলে এই যে মাঝখানে যে আছে সেই তো বাহক এ হচ্ছে একজন এ হচ্ছে আরেকজন বাহককে মাঝখানের জন্য বুঝলা বিষয়টা বাহককে মাঝখানের জন্য না তাহলে এর নামই হচ্ছে ভেক্টর ভেক্টর মানে হচ্ছে বাহক প্লাজমিড ভেক্টর হিসেবে কাজ করে 11 নম্বর অধ্যায়ের পড়া ছাগল মাকড়সা হয়েছে না ছাগলের দুধে মাকড়সা জ্বালাইছে সত্যি কথা তোমরা বইটা পড়লে দেখতে পাবে এখানে লেখা আছে যে বর্তমানে জিএমও ছাগল থেকে স্পাইডার সিল্ক তৈরি করা হয় গুগলে সার্চ দিবা স্পাইডার সিল্ক ফ্রম জিম এম ও গট মানে ছাগল ওকে আজকে তোমাদের পড়া হচ্ছে এই পর্যন্ত তোমাদের এই পর্যন্ত পড়া আচ্ছা এই পর্যন্ত পড়া না আমি তোমাদের এটা সহ পড়া দিয়ে দিই দ্বিবিভাজন প্রক্রিয়াটা আছে না রিডিং দিবা জাস্ট রিডিং দ্বিবিভাজন প্রক্রিয়া রিডিং সহ পড়া যদি কোনো সমস্যা হয় আমি তো আছি বোঝানোর জন্য কিন্তু আমার বিশ্বাস সমস্যা হবে না এই জন্য রিডিং দিয়ে দিলাম আমি অলরেডি অনেকটুকু বলে ফেলছি এই যে অর্ধেক হয়ে যায় তারপরে ভাগ হয়ে যায় অলরেডি বলছি তোমরা পড়লে পারবা ইনশাল্লাহ পড়া হচ্ছে এই 162 পর্যন্ত শুরু থেকে শুরু করে 162 এই পৃষ্ঠা থেকে ব্যাকটেরিয়ার যেহেতু করে এমসিকিউ আছে এখান থেকে তারপর হচ্ছে তোমার এখানে কিছু এমসিকিউ আছে বৈশিষ্ট্য সবগুলো 100% ইম্পর্টেন্ট তারপর বিস্তৃতি আবাসস্থল ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ যেগুলো দাগায় দিছি এগুলা আর হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের নামগুলা যেভাবে ট্রিকিউজ পড়াইছি এখানে ব্যাকটেরিয়া আদর্শ ব্যাকটেরিয়ার গঠন চিত্র সহ এটা কিন্তু সিকিউ টপিক অবশ্যই চিত্র সহ প্র্যাকটিস করবা আর লাস্টে হচ্ছে আমাদের এই দ্বিবিভাজন প্রক্রিয়া রিডিং ওকে এই হচ্ছে তোমাদের আজকে বায়োলজির পড়া আর আমরা ফিজিক্স শুরু করবো ইনশাআল্লাহ থেকে ফিজিক্সের মধ্যে মহাকর্ষ বিকর্ষ খুবই মজার পড়া কেউ মিস করবে না খাওয়া দাওয়া করে নিবা যাতে আমরা 10:30টার মতো ক্লাস গেলেও সমস্যা না হয় ঘুমে না ধরে ওকে